আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের পানি সম্পদ মন্ত্রী লি ওয়োইং এর বৈঠকে এই আশ্বাসের দেন দেশটির পানি সম্পদ মন্ত্রী। দিনের স্থানীয় সময় দুপুর 12টায় বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবেলা, নদী খনন, নদী ভাঙন রোধ, সেচ ও নৌ নেভিগেশন উন্নয়নে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে ঐকমত্য হয়। চীনা মন্ত্রী এ খাতে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং গবেষণা, প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও চীনের বেশ কয়েকটি বৃহৎ শিল্প গোষ্ঠীর শীর্ষ কর্মকর্তারা ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবেলা, নদী খনন, নদী ভাঙন রোধ, সেচ ও নৌ নেভিগেশন সহ বিভিন্ন সম্পৃক্ত বিষয়ে উন্নয়নের বিষয়ে দুই দেশের সহযোগিতা বাড়ানো ঐকমত্য হয়েছে। চীনা পানি সম্পদ মন্ত্রী এই খাতে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এবং গবেষণা, প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশকে সহযোগিতা করবার আগ্রহ দেখিয়েছেন। চীনা ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদেরকে নতুন দৃষ্টিতে বাংলাদেশকে দেখার আহ্বান জানান। বিনিয়োগকারীদের লভ্যাংশ ও মুনাফা নিরাপত্তার অঙ্গীকার করেন। বেজিংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম শীর্ষক কনফারেন্সে তিনি এইসব কথা বলেন। চীন থেকে জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। চীনের রাজনীতির তীর্থস্থান বেইজিংয়ে দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেয় বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের সম্মেলনে। চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিগত সময়ের অব্যবস্থাপনাকে কঠোর হাতে সংস্কারের যাত্রা শুরু করেছে তার সরকার। তাই চীনের বিনিয়োগকারীদের লভ্যাংশ ও মুনাফা নিরাপত্তা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ বিএনপি সরকার। বিদেশি বিনিয়োগকারীরা বৈষম্যহীন আচরণ, আমাদের আইন ও প্রবিধান অনুযায়ী মূলধন ও লভ্যাংশ ফেরত এবং শক্তিশালী আইনি সুরক্ষা আশা করতে পারেন। আমরা চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষায়িত শিল্প অবতরণ কেন্দ্র তৈরি করছি, যার মধ্যে আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এবং মোংলায় একটি দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল অন্তর্ভুক্ত। আজ আমি আরও আনন্দের সাথে ঘোষণা করছি যে আমরা শীঘ্রই চীনে আমাদের প্রথম বিনিয়োগ কার্যালয় খুলতে যাচ্ছি। চীনের বিনিয়োগকারীদের সমস্যা নিরসনে বেইজিংয়ে একটি বিনিয়োগ কার্যালয় খোলার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের সম্পর্ক আস্থা আর বিশ্বাসের, আর তাই বেইজিং এর সাথে কাজ করতে চায় ঢাকা। বাংলাদেশ এক বিশাল অর্থনৈতিক ও প্রশাসনিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা আমাদের যাত্রাপথের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি এবং আমি স্পষ্টভাবে বলতে পারি যে বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং আমাদের অন্যতম দীর্ঘদিনের ও বিশ্বস্ত বন্ধু চীনের সাথে কাজ করতে আগ্রহী। আমরা চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালু চেইন সম্প্রসারণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। to extend their value chain into Bangladesh. দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি উন্নত করতে তার সরকার বদ্ধপরিকর বলেও জানান তারেক রহমান। Come to Bangladesh, invest in Bangladesh. এর আগে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির পরিকল্পনা বিএনপি সরকারের। সেই লক্ষ্যে দেশের কর্মসংস্থান বৃদ্ধি এবং বিনিয়োগকে গুরুত্ব দিচ্ছে সরকার। সেই লক্ষ্যেই চীনে একটির পর একটি বৈঠক চালিয়ে যাচ্ছে সরকার প্রধান এবং সেখানে নিশ্চয়তা দেওয়া হচ্ছে বাংলাদেশে বিনিয়োগ করা সম্পূর্ণ নিরাপদ এবং সেই পরিবেশটিও রয়েছে বাংলাদেশে। তার নিশ্চয়তা দিয়ে সরকার প্রধান বললেন, বাংলাদেশে বিনিয়োগ করলে মুনাফা এবং লভ্যাংশ কোনোটাই খোয়া যাবে না বিনিয়োগকারীদের। মাইদুর রহমান রুবেল, আরটিভি, বেইজিং, চীন। দর্শক, এই মুহূর্তে চীনের বেইজিং থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। রুবেল, প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ব্যবসায়ীদের বৈঠকে কোন কোন বিষয় গুরুত্ব পেয়েছে জানাবেন। জি ফারিয়া, আপনি জানেন যে আমরা যে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর অর্থাৎ চীনে যে গুরুত্বপূর্ণ বৈঠকগুলি হচ্ছে, আমরা দেখেছি যে সকাল থেকেই বেশ কিছু বৈঠক অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। আমরা যেটি আজকে কিছুক্ষণ আগে দেখেছি সংবাদ সম্মেলন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন এবং পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
তারা বৈঠকে যেটি জানিয়েছে, বাংলাদেশ সরকারের প্রধান লক্ষ্যই বাংলাদেশে নতুন করে বিনিয়োগ আনা এবং সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। এবং সবচেয়ে বড় যে বিষয়টি নিয়ে আসছে যে উত্তরাঞ্চলের মানুষের যে দুঃখ, তিস্তার জন্য মহাপরিকল্পনার কথা বলেছিলেন এই নতুন সরকার, বিএনপি সরকার, এবং এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য চীনের সহযোগিতার কথাও জানিয়েছেন। যতটুকু আমরা অনানুষ্ঠানিকভাবে জানতে পেরেছি যে তিস্তায় একটি বড় ধরনের চুক্তি স্বাক্ষর হচ্ছে এবং সেইখানে বড় বিনিয়োগ আসছে এবং তিস্তা ব্যারেজ নির্মাণের মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা অনেকটাই লাঘব হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে মানে এই এলাকার মানে অসময়ে বন্যা বা পানি আটকে রেখে ফসল চাষের বিষয়গুলি সেখানে নিশ্চিত করা হবে। এছাড়া আমরা যতটুকু জানতে পেরেছি এর মধ্যে যে মংলা বন্দর এবং আনোয়ারা একটি নতুন ইপিজেড করার কথা চলছে এবং সেই চুক্তিটিও ইতিমধ্যে হয়েছে বলে আমরা অনানুষ্ঠানিকভাবে জানতে পেরেছি এবং এইখানে একটি বড় বিনিয়োগ আসার কথা কিন্তু আমরা শুনতে পেরেছি। এছাড়া আপনারা দেখেছি যে চীনের রেল, চীনের রোডস অ্যান্ড হাইওয়ে এবং কোনো ইনফ্রাস্ট্রাকচার 3টি গ্রুপের চেয়ারম্যানের সাথে তারা বৈঠক করে একটি বড় বিনিয়োগের কথা কিন্তু আমরা ইতিমধ্যে অনানুষ্ঠানিকভাবে জানতে পেরেছি। যদিও আনুষ্ঠানিকভাবে সেটি হয়তো রাতে জানাবে, না হয় আগামীকাল কিন্তু সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবেলা, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আজকে চীনের বড় বড় কোম্পানিগুলোর সাথে তাদের বৈঠক হয়েছে, যার মধ্যে রয়েছে চেরি গ্রুপ, হুন্ডা গ্রুপ, চীনের এক্সিম ব্যাংক সহ আরও বেশ কিছু কোম্পানির সাথে তাদের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে এবং সেখান থেকেও বিনিয়োগের কথা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং বিএনপি সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন কিন্তু আজকে সংবাদ সম্মেলন করে অনেক বিষয় পরিষ্কার করেছে যে তারা যেই আশায় চীনে এসেছে, যেই সফর করছে তার অনেকটাই বাস্তবায়ন হতে যাচ্ছে বা আলোর মুখ দেখতে যাচ্ছে, যার ফলে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে এমনটা কিন্তু বলা হচ্ছে। এছাড়া আগামীকাল সবচেয়ে বড় আয়োজনটি, যেটি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের, সেইখানে মূলত যেই সব চুক্তিগুলি সেইখানে হয়তো সই হবে। তবে আজকে বিকেলে বা সন্ধ্যার আগেই চীনের প্রধানমন্ত্রীর সাথে বিএনপির বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক রয়েছে, সেখানেও কিছু এমইউ স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে কিন্তু বৈঠক করেছেন প্রধানমন্ত্রী এবং পানি সম্পদ মন্ত্রীও বেইজিংয়ে এসে পৌঁছেছে, তাদের সাথে কিন্তু বৈঠক হয়েছে, সেখানেও কিন্তু বেশ কিছু আশার কথা জানিয়েছেন। শেষ পর্যন্ত আসলে এই সফরে কতটা প্রত্যাশা, সেই প্রত্যাশা কি প্রাপ্তিকে ছুঁতে পারবে কিনা সেটি কিন্তু আমরা আপনাদের জানাতে পারবো হয়তো কিছু সময়ের পর, অথবা আগামীকাল হয়তো সংবাদ সম্মেলনের মাধ্যমে সেটি কিন্তু পরিষ্কার করবে। এই ছিল বেইজিং থেকে সবশেষ খবর আমার কাছে। রুবেল, আপনাকে ধন্যবাদ। জিয়াউর রহমান বহুমুখী পররাষ্ট্রনীতি গড়ে তুলেছিলেন, সেই ধারাবাহিকতায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যাসিস্ট আমলের একমুখী পররাষ্ট্রনীতি থেকে বহুমুখী পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ, এ সফর সেটিরই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে রাজধানীর পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য বলেন, মুদির দোকানকে ভ্যাটের আওতায় আনা ঠিক হবে না। সরকার এ ব্যাপারে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সম্পর্ক, অবকাঠামো এবং সেবা, যে নবায়নযোগ্য যে জ্বালানি, সেই নবায়নযোগ্য জ্বালানি অর্থাৎ সৌর বিদ্যুতের উপর যে কর সুবিধা দেওয়া হয়েছে, এটা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটি বড় ধরনের অবদান বলে মনে করি। বিদ্যমান আইনে মাদকের বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করা সম্ভব নয়, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে সংসদে এর সংস্কার বিল উত্থাপন করা হবে। নতুন আইনে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়ন্ত্রিত আলাদা হাজতখানা, পরিবহন, ডগ স্কোয়াড ও অত্যাধুনিক অস্ত্রের ব্যবস্থা থাকবে। শাকিলা করিমকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন AR বাদল। প্রতিদিনই দেশের কোনো না কোনো সীমান্ত দিয়ে বানের পানির মতো মাদক প্রবেশ করছে। বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরাও পড়ছে, কিন্তু চাহিদা ও পাচার রুট হওয়ায় দমানো যাচ্ছে না। দেশের ভেতরেও এর ভয়াবহতা ছড়িয়েছে ব্যাপক হারে। তাই মাদক নির্মূলে সরকার নতুন আইনের সিদ্ধান্ত নিয়েছে। সচিবালয়ে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ আইনের মাধ্যমে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে শক্তিশালী করা হবে। এই মাদক নিয়ন্ত্রণ আইনটা যেটা বিদ্যমান আছে, এই আইন দিয়ে মাদকের বিরুদ্ধে ফাইট করা যাচ্ছে না। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের
কর্মকর্তাদের, ইন্সপেক্টরদের সক্ষমতা বাড়ানো যাচ্ছে না। ডগ স্কোয়াডের ব্যবস্থা রাখা হচ্ছে, অত্যাধুনিক অস্ত্র দেওয়া হবে। তো এগুলো করার পরে আমরা একটা অপারেশনে যাব। সেই আইনটা আগামী কয়েকদিনের ভিতরে পার্লামেন্টে উঠবে ইনশাআল্লাহ। এ সময় মাদক সংক্রান্ত মামলা ও জড়িতদের বিষয়েও তথ্য জানান মন্ত্রী। ৮০,০০০ মামলা পেন্ডিং আছে ঢাকায়, কক্সবাজারে ১৮,০০০-এর উপর, চট্টগ্রামে প্রায় ৩৯,০০০। এইভাবে খতিয়ান দিতে গেলে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমার যেগুলো স্মরণে আছে বলতে পারবো। দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো ধরনের মাদক, অবৈধ মাদক ব্যবহার করছেন, যা দেশের মোট জনসংখ্যার 4.88%। নতুন সিনথেটিক ও সেমি সিনথেটিক মাদকের আবির্ভাবের ফলে মাদক দ্রব্যের অপব্যবহারজনিত সমস্যা আরও ঘনীভূত হয়েছে। শুধু মাদক নির্মূল নয়, পাশাপাশি কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রেরও উন্নয়ন করা হবে বলেও জানান তিনি। ঢাকাস্থ কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে ২৫০ শয্যা উন্নীতকরণের প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। আর বাদল, RTV, ঢাকা। দেশে সবচেয়ে বেশি দুর্নীতি হয় পাসপোর্ট অফিসে, ৮৪.৪%। দ্বিতীয় BRTA ও তৃতীয় বিচার বিভাগ। সেবা খাতে দুর্নীতি নিয়ে টিআইবির জাতীয় জরিপে রিপোর্ট প্রকাশ পেয়েছে। রাজধানী ধানমন্ডিতে সংস্কার কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ২০২৩ সালের চেয়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদে দুর্নীতি বেশি হয়েছে। দুর্নীতির লাগাম টেনে ধরতে বর্তমান সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। আতিকুর রহমানের রিপোর্ট। একটি খাতে সেবা গ্রহণের ক্ষেত্রে দুর্নীতি। রাজধানীর ধানমন্ডিতে টিআইবি আয়োজিত সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ ২০২৫-এর প্রতিবেদন অনুযায়ী দেশের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান পাসপোর্ট অফিস, এরপর রয়েছে BRTA, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী, ভূমি অফিস, স্বাস্থ্য খাত, কৃষি, শিক্ষা, এনআইডি সেবা ও 10 নম্বরে রয়েছে স্থানীয় সরকার প্রতিষ্ঠান। ২০২৫ সালে ঘুষ লেনদেন সবচেয়ে বেশি হয়েছে, যার পরিমাণ ১,৭২৯ কোটি টাকা। এই দেশের মানুষ যারা সেবা গ্রহীতা তাদের ৮১.৬% কোনো না কোনো খাতে দুর্নীতির শিকার হয়েছে। অর্থাৎ দুর্নীতির যে ব্যাপকতা গভীরতা সেটা যে আমরা প্রাক্কলন করেছি, যে বিশাল অর্থের অপচয় হয়, ১২,৬৩৩ কোটি টাকা হচ্ছে যে ঘুষ লেনদেন হয়েছে। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, অন্তর্বর্তী সরকার দুর্নীতি প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে। বিএনপি সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সব সেক্টর থেকে দুর্নীতি দূর করা। অন্তর্বর্তী সরকারের সময় যে খুব একটা উল্লেখযোগ্য উদ্যোগ নেওয়া হয়েছে সেটা বা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করা হয়েছে বা করতে করা গেছে, সেটা কিন্তু বলার মতো সুযোগ নেই এবং এই জরিপ সেটাই প্রমাণ করছে আমাদের কাছে। নতুন সরকারের কাছে ডেফিনেটলি আমাদের প্রত্যাশা থাকবে এখনো সুশাসনের ঘাটতি, দুর্নীতির নেতিবাচক প্রভাব সবকিছুর কারণে। কাজেই তাদের মধ্যে এক ধরনের অ্যাপিটাইট থাকবে, আকাঙ্ক্ষা থাকবে পরিস্থিতির পরিবর্তন হোক, সেটা আমাদের প্রত্যাশা। প্রতিবেদনে উঠে এসেছে গ্রামাঞ্চলে ৬৬% মানুষ ঘুষের শিকার এবং শহরে ৫৮.৫%। সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত এবং বর্তমান সরকারের ৩১ দফা রাষ্ট্র কাঠামোর অঙ্গীকার দুর্নীতি রোধ করা অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করেছে টিআইবি। আতিকুর রহমান, RTV, ঢাকা। পরিবর্তনের গণপ্রত্যাশা তৈরি হলেও রাজধানীর ময়লা বাণিজ্যের দুর্গন্ধ কমেনি। মহাখালীর কড়াইল বস্তির ময়লা বাণিজ্য থেকে আদায় হওয়া বছরে প্রায় ৮.৫ কোটি টাকার পুরোটাই যায় নিয়ন্ত্রকদের কাছে। বাসিন্দাদের অভিযোগ, ২৪-এর ৫ আগস্টের পর লোক বদলেছে, বেড়েছে চাঁদার পরিমাণও। বস্তির একাংশের টাকা আদায়কারীর দাবি, বেতনসহ আনুষঙ্গিক খরচেই শেষ হয় পুরোটা। তবে রাজনৈতিক নিয়ন্ত্রকদের বিষয়ে মুখ খুলতে রাজি হননি এই ব্যক্তি। ময়লা বাণিজ্য নিয়ে দেখুন আর বাদলের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। রাজধানীর কড়াইল বস্তির বেলতলা আদর্শনগর অংশের বাসিন্দা স্বপ্না নামে এই নারী একাই ১৫টি ঘরের মালিক। তাই তাকে প্রতি মাসে ময়লার বিল বাবদ পরিশোধ করতে হয় ১৫০০ টাকা। স্বপ্না জানান, প্রতি মাসে টাকা নিয়ে যান বিলের রসিদে স্বাক্ষরকারী মানিক। একদিনে আমাদের এখানে, একদিন সামনে নেই, ১০০ টাকার অনুমতি। পাশের আরেক বাসিন্দা একটি ঘরের জন্য মাসে ১০০ টাকা করে দিলেও তার রসিদে নেই কোনো আদায়কারীর নাম। আমাদের এখানে নিয়মিত নেয় আর কি, ১০০ টাকা এরকম প্রতি মাসে নেয় আর কি। প্রতি ঘরের জন্য ১০০ টাকা করে দিচ্ছেন বউবাজার অংশের ৮টি ঘরের মালিক সালমা বেগমও। প্রত্যেক রুমে ১০০
100 টাকা করে দেয়। আমার এনে 8টা রুম। শুধু ঘরই নয়, বস্তির ছোট বড় সব দোকান থেকে দিনে উঠানো হয় 10 টাকা করে, অর্থাৎ মাসে 300 টাকা। প্রত্যেক দোকানের পিছনে আপনার 300 টাকা করে নেয়। কোনো দোকানে মাসে নেয়, কোনো দোকানে প্রতিদিন 10 টাকা করে নেয়। আমরা দৈনিকও দিই এক দোকানে, আবার এক দোকানে মাস করাও দিই। ওরা যেভাবে নেয় ওরা ওইভাবে দিয়ে। 2022 সালের এক পরিসংখ্যান অনুযায়ী বেলতলা, আদর্শনগর, জামাইবাজার, বউবাজার সহ পুরো করাইল বস্তিতে প্রায় 40,000 ঘর ও 10,000 দোকান রয়েছে। এসব ঘর ও দোকান থেকে মাসে 70 লাখ আর বছরে আদায় হয় 8 কোটি 40 লাখ টাকা। এর পুরো টাকাই চলে যায় অদৃশ্য সিন্ডিকেটের পকেটে। বস্তির সব অংশে আবার রসিদ দিয়ে টাকা আদায় হয় না। বেলতলা আদর্শনগর অংশে বিল আদায়ের রসিদে থাকা নম্বরে কল দিলে মোহাম্মদ টিপু নামে একজন সাক্ষাতে কথা বলেন। 100 টাকা করে দেখছেন স্লিপ, এই টাকাগুলো উঠায় ময়লা যারা নিয়ে আসে বাসা থেকে ওনারাই টাকাটা উঠায়। রাজনৈতিক নেতাদের জড়িত থাকার বিষয়ে জানতে চাইলে মুখে কুলুপ আঁটেন, তবে জানান সামনে কাউন্সিলর নির্বাচন, তাই নিজেদের ইমেজ ধরে রাখতে ভাগ বসাতে আসছেন না নেতারা। এখানে কোনো নিয়ন্ত্রণ করার কোনো লোক নাই। আর বাদল, RTV, ঢাকা। মেহেরপুরের গাংনী উপজেলার শহরাতলা সীমান্ত দিয়ে 10 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। ভোরে শহরাতলা গ্রামের ভেতর থেকে স্থানীয়দের বাধায় ওই ব্যক্তিরা ভারতের সীমানায় ফিরতে বাধ্য হয়েছে। এর আগে BSF কাঁটাতারের বেড়া খুলে তাদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। এদিকে নওগাঁ সীমান্ত থেকে পুশিনের শিকার 9 জনকে ফেরত নিয়েছে BSF। সীমান্তে শূন্য রেখা অবস্থান করা 9 জনকে BSF তাদের দেশের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বলে জানিয়েছে বিজিবি। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকার চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি লিউ ইউইন। সকালে 35 সদস্যের প্রতিনিধি দল নিয়ে তিনি স্মৃতিসৌধে পৌঁছান। এ সময় তিনি শহীদ বেদিতে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণ পরিদর্শন করেন তিনি। সফরকালে চীনের এই কূটনীতিক বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন। দুপুরের সংবাদ এই পর্যন্ত। এই জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।